প্রপোজ করছেন সেই সলিউশন গুলো প্রপার ডিজাইনিং এবং এই ডিজাইন গুলো করার সময় আপনাদের বিভিন্ন ধরনের কনস্ট্রেইন গুলো মাথায় রাখতে হবে, মাথায় রেখে এগুলো কমপ্লিট করতে হবে। তো তার জন্য আপনাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, লাইক আপনারা বিভিন্ন স্পেসিফিকেশন অনুযায়ী প্রত্যেকটা ডিজাইনকে through some simulation or other alternative প্রসেসে আপনারা সেটা পারফরমেন্স অ্যানালাইসিস করে সেগুলো চেক করবেন এবং সেখান থেকে ফাইনালি একটা ডিজাইনে সেটাকে ফাইনাল করবেন। সো এই CO5 আপনাদের অ্যাসেস করা হবে থ্রু ইয়োর ডিজাইন রিপোর্ট, যেটা আপনারা একদম ফাইনালি সাবমিট করবেন। CO6 যেটা আছে, analyze alternative design solutions of engineering problems in order to find most appropriate one, considering cost, efficiency, usability, manufacturability, impact, sustainability, maintainability, etc. তো সেক্ষেত্রেও আপনাদেরকে বিভিন্ন অল্টারনেটিভ ডিজাইন সলিউশন গুলো নিয়ে বিভিন্ন পারফরমেন্স অ্যানালাইসিস করতে হবে এবং এই যে কিওয়ার্ডস গুলো দেখতে পাচ্ছেন, লাইক কস্ট, এফিসিয়েন্সি, ম্যানুফ্যাকচারেবিলিটি আর সাস্টেইনেবিলিটি, এই টার্মস গুলোকে মাথায় রেখে আপনাকে মাল্টিপল সলিউশনের মধ্যে যে কোনো একটা সলিউশনকে চুজ করতে হবে। This CO6 will also be assessed through your design report, যেটা আপনারা শেষে সাবমিট করছেন। CO9 যেটা আছে, use modern engineering and IT tools to design, develop and validate the solution. তো এক্ষেত্রে আপনারা যে সিমুলেশন গুলো করছেন বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে, প্লাস যদি কোনো ডিজাইনিং করে থাকেন তো ইউজিং এনি সফটওয়্যার, তো সেই জিনিসগুলোই অ্যাকচুয়ালি এই CO9টাকে কভার করছে, যে আপনি কি কি ধরনের ইঞ্জিনিয়ারিং টুলস গুলো বা আইটি টুলস গুলো এখানে ইউজ করছেন। CO10 যেটা হচ্ছে conduct independent research, literature survey and learning of new technologies and concepts as appropriate to design, develop and validate the solution. তো এক্ষেত্রেও আপনাদের বিভিন্ন ধরনের লিটারেচার সার্ভে করতে হবে, রিসার্চ করতে হবে, মেইনলি আপনাকে রিসার্চ করতে হবে এই প্রবলেমের ব্যাকগ্রাউন্ড স্টাডিটা কি, এর লিমিটেশনস গুলো কি, বা একটু কিভাবে ওভারকাম করা যায়, এই কাজগুলো আপনাকে CO10 এর জন্য করতে হবে। তো বোথ CO9 অ্যান্ড CO10 আপনাদের এটিসি সেটা আপনাদের ডিজাইন রিপোর্ট দেখে সেখান থেকে ইভালুয়েশন করবে। CO11 যেটা আছে, demonstrate project management skill in various stages of developing the solution of engineering design project. তো এক্ষেত্রে যেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই যখন কাজ করছেন আপনারা একটা প্রপার টাইমলাইন সেট করে সেখানে কোন কাজটা কখন করছেন সেটা পয়েন্ট আউট করে করেই আপনাদেরকে কাজটা আগাতে হবে। সো সেক্ষেত্রে আপনার যদি প্রপার কোনো প্ল্যানিং না থাকে, লাইক আপনি জানেন যে আপনাকে হয়তো সাপোজ 3 ধরনের সিমুলেশন করে দেখতে হবে, এখন তার জন্য আপনাকে 3টা টাইমলাইন ফিক্স করে নিতে হবে যে আমি এই সময়ের মধ্যে এটা কমপ্লিট করব, এই সময়ের মধ্যে এটা করব, এই সময়ের মধ্যে এটা করব। কিন্তু আপনার যদি সেই টাইমলাইনে কোনো সেটিংস না থাকে, দেন ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ। আপনি যদি মানে রেখে দেন যে না আমি একদম শেষে যে সময়টুকু আছে সেই সময়টুকু কাজে লাগিয়ে আমার সিমুলেশন হয়ে যাবে, দিস ইজ নট রাইট। আপনাকে সেটা প্রপার প্ল্যানিং করে করতে হবে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদের ফাইনাল রিপোর্ট এবং সেমিস্টারের মাঝখানে অ্যারাউন্ড মিড উইক আপনাদের একটা প্রোগ্রেস প্রেজেন্টেশন দিতে হবে আপনাদের এটিসি প্যানেলের কাছে, আপনাদের এটিসির কাছে। সো এই দুটো জিনিস থেকে আপনাদের এই CO11 এর উপর যে অ্যাসেসমেন্ট স্কোরটা আছে সেটা দেয়া হবে। CO13 apply ethical consideration and professional responsibilities in designing the solution and throughout the project development phase. তো সেক্ষেত্রেও আপনি আপনার প্রজেক্টটা করতে যেয়ে আমাদের যে কিছু বেসিক এথিক্যাল কনসিডারেশন আছে সেগুলো প্রপারলি করছেন কিনা, আপনাকে আপনার ইনস্ট্রাক্টর যেই যেই টাস্ক গুলো দিচ্ছেন বা তিনি যে কমেন্ট গুলো করছেন সেটাকে আপনি প্রপারলি
কনসিডার করলেন কিনা, এই জিনিসগুলো থেকেই কিন্তু CO13টা আমরা অ্যাসেস করি। সো এক্ষেত্রেও আপনাদের যে পিয়ার ইভালুয়েশন ফর্ম আছে সেখান থেকেও অ্যাসেস করা হয়, ইনস্ট্রাক্টরের অ্যাসেসমেন্ট থেকেও। আচ্ছা, পিয়ার ইভালুয়েশনটা আপনারা অলরেডি একবার করে এসেছেন পিতে, আবারও বলে দিচ্ছি। পিয়ার ইভালুয়েশন হচ্ছে আপনার যে গ্রুপ মেম্বাররা আছে সবার মধ্যে এই কাজটা ডিভাইডেড থাকে। একটা প্রজেক্ট কিন্তু শুধু একজনের না, একটা প্রজেক্ট আপনাদের প্রত্যেকজন গ্রুপ মেম্বারের। তো এমন যদি হয় যে কোনো একটা গ্রুপে একজন কোনো টাস্ক করলোই না, কিন্তু সে এসে ডিমান্ড কি করছে, আমরা তো আর ফাইনালি যে দেখতে পাচ্ছি না যে কে কাজ করেছে কে কাজ করেনি। তো এটা তো আপনারা আপনাদের গ্রুপ মেম্বারদের মধ্যে জানেন যে কাকে কোন টাস্কটা দেওয়া হয়েছিল, সে সেটা প্রপারলি করেছে কিনা। তো এই জিনিসটা আপনাদেরকে যে পিয়ার ইভালুয়েশন ফর্মটা সার্কুলেট করা হয় সেখান থেকে এই স্কোরটা আমরা কালেক্ট করব। প্লাস আপনাদের যেই এটিসি আছে তারাও আপনাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর বা এই ইনস্ট্রাকশন গুলো আপনারা প্রপারলি ফলো করেছেন কিনা তার উপর স্কোরিং করবেন। সেখান থেকে আমরা এই CO13টা অ্যাসেস করি। CO14 perform effectively as an individual and as a team member for successfully completion of the project. সেম এগুলো এই দুটা সিও অলমোস্ট সিমিলার, যে আপনি আপনার গ্রুপ মেম্বারদের মধ্যে কমিউনিকেট করছেন কিনা, আপনাকে যে টাস্কটা দেওয়া হচ্ছে সেটা এফেক্টিভলি করছেন কিনা, এই জিনিসগুলো বোধ আপনাদের নিজেদের মধ্যে যে পিয়ার ইভালুয়েশন সার্কুলেট করা হবে সেখান থেকেও অ্যাসেসমেন্ট আসবে। প্লাস আপনাদের যারা এপিসি আছেন তারাও সেই স্কোরটা প্রোভাইড করবে। And finally, CO15, that is communicate effectively through writings, journals, technical reports, deliverables, presentation, and verbal communication as appropriate at the various stages of project development. সো আপনি অ্যাকচুয়ালি প্রজেক্ট রিপোর্টটা প্রপারলি কমপ্লিট করলেন কিনা, আপনি যখন প্রেজেন্টেশন দিচ্ছেন আপনার এটিসির কাছে প্রোগ্রেস প্রেজেন্টেশন অর এনি কাইন্ড অফ প্রেজেন্টেশন, সেখানে আপনি প্রপারলি কমিউনিকেট করতে পারছেন কিনা, বা আপনি যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন সেটা ফাইনালি আপনার যখন এটিসি প্যানেলের সামনে আপনারা ফাইনাল পোস্টার প্রেজেন্টেশন দিচ্ছেন তখন তাদেরকে জিনিসগুলো এক্সপ্লেইন করতে পারছেন কিনা, সেখান থেকে আপনাদের এই স্কোরগুলো কিন্তু আসবে। ঠিক আছে। সো এক্ষেত্রে বলা আছে প্রজেক্ট প্রেজেন্টেশন, প্রোগ্রেস প্রেজেন্টেশন 4th, 8th and 12th উইক। আপনাদের সুবিধার্থে এটা কিন্তু এখন আমরা দুইটা ভাগে অ্যাকচুয়ালি ডিভাইড করে দিচ্ছি। আপনারা অ্যারাউন্ড মিড একটা প্রোগ্রেস প্রেজেন্টেশন দিবেন আহ, আহ, আপনাদের এটিসির কাছে, এবং ফাইনালি আপনাদের একটা পোস্টার প্রেজেন্টেশন দিতে হবে যেখানে বিভিন্ন এটিসি প্যানেল থাকবে। সেখানে অনেক বেশ কয়েকজন ফ্যাকাল্টি মেম্বার্স মিলেই একটা এপিসি প্যানেল হয়, যেটা আপনারা সবাই জানেন, অলরেডি আপনারা এটা ইতে ফেস করে এসেছেন। তো এই বেসিক্যালি এখানেই CO5 থেকে CO15 এই কয়েকটা সিওই আমরা হচ্ছে FYDPG থেকে এটাকে অ্যাসেস করে থাকি। ঠিক আছে। তো এই রিলেটেড কি কারো কোনো কোয়েশ্চেন আছে বলতে পারেন তাহলে। কোনো কোয়েশ্চেন, এনি কনফিউশন? সো এই আজকে আমি যে ফাইলগুলো দেখাচ্ছি এগুলো সবই আপনাদের সাথে একটা ড্রাইভে শেয়ার করা হবে, হয়তো বা 1 ঘন্টা পরে আপনারা এটা পেয়ে যাবেন। ঠিক আছে। নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আচ্ছা, আপনাদের যে ইয়ার প্ল্যানার আছে সেখান থেকে আপনারা জানেন যে আপনাদের কখন সেমিস্টার শুরু হচ্ছে, কখন সেমিস্টার শেষ হচ্ছে। তো আমি যদি একটু দেখাই, আপনাদের এই সেমিস্টারে এন্ডিং হচ্ছে সেপ্টেম্বর। তো আমরা আপনাদের ফাইনাল পোস্টার প্রেজেন্টেশনের ডেট ফিক্স করেছি অগস্টে 27। রিমেম্বার দ্য ডে, অগস্ট 27, থার্সডে। সেদিন আপনাদের ফাইনাল পোস্টার প্রেজেন্টেশন হবে। ঠিক আছে। অগস্টে 27, দ্যাট ইজ ইউর ফাইনাল পোস্টার প্রেজেন্টেশন ডে। আপনাদের ফাইনাল রিপোর্ট সাবমিশন করবেন পোস্টার প্রেজেন্টেশনের জাস্ট 1 উইক পরে, সেপ্টেম্বরের 3।
সেপ্টেম্বরের 3 হচ্ছে আপনাদের প্রজেক্ট রিপোর্ট সাবমিশনের ডেডলাইন। এই দুটো ডেট খুব ভালোভাবে মাথায় রাখেন। একটা হচ্ছে August 27, another one is September 3। আর আপনাদের যে নিড প্রোগ্রেস প্রেজেন্টেশনটা আছে সেটা জুলাইতে, বিফোর দ্য মেবি 18 to 23 জুলাই, এই এই টাইম পিরিয়ডটুকুর মধ্যে যে কোনো একদিন আপনারা আপনাদের এটিসির সাথে কথা বলে নিবেন। সেই অনুযায়ী আপনারা আপনাদের প্রোগ্রেস প্রেজেন্টেশনটা দিয়ে দিবেন। বাট ফাইনাল ডেট দুটো খুব ভালোভাবে মাথায় রেখে নেন। August 27, your final poster presentation. September 3, your project report submission deadline. Now, যেহেতু আপনারা এর আগে আই গেস কখনো পোস্টার নিয়ে কাজ করেননি, আপনারা সবাই মোটামুটি প্রেজেন্টেশন দিয়েছেন, মাল্টিপল কোর্সের প্রেজেন্টেশন দিয়েছেন, বা এফআইডিপিপি তেও আপনারা প্রেজেন্টেশন দিয়েছেন। But from FYDP-D, you have to give poster presentation. So what's that? আপনাদের জন্য একটা নির্দিষ্ট টাইম স্লট থাকবে, যেটা হচ্ছে মোস্ট প্রবাবলি 12টা থেকে 3টা। উইদিন দ্যাট পিরিয়ড আপনাদের এখানে একটা পোস্টার গাইডলাইন দেওয়া আছে। এই গাইডলাইন অনুযায়ী একটা পোস্টার রেডি করতে হবে। সেই পোস্টারটা হ্যাং করা থাকবে, এবং শীতে যেমন আপনাদের জন্য একটা নির্দিষ্ট 20 মিনিটের টাইম স্লট ছিল, তার মধ্যে আপনারা প্রেজেন্টেশন দিয়েছেন এবং কোয়েশ্চেন অ্যান্সার ফেস করেছেন। বাট এখানে কিন্তু সেভাবে না। এখানে সেই 12টা থেকে 3টা ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আপনার প্রত্যেক গ্রুপ মেম্বারকে আপনার অ্যাসাইন টেবিলে প্রেজেন্ট থাকতে হবে। আপনাদের যেই ইভালুয়েশন এটিসি প্যানেল ফর্ম করা থাকবে, সেই প্যানেল মেম্বার যে কোনো মোমেন্টে আপনার টেবিলে যেতে পারেন, এবং সেখানে যাওয়া মাত্র আপনাকে আপনার প্রজেক্টটা তাকে ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে? সো যেমনটা পিতে ছিল, আপনি একবারই প্রেজেন্টেশন দিচ্ছেন, এখানে কিন্তু জিনিসটা ডিফারেন্ট। এখানে আপনাকে যে 12টা থেকে 3টা টাইম দেওয়া থাকবে, তার মাঝে এটিসি প্যানেল মেম্বার যে কোনো সময় যেতে পারে, এবং যে যখন যাবে তখনই আপনাকে কিন্তু আপনার পোস্টারটা প্রেজেন্ট করতে হবে, আপনার প্রজেক্টটাকে প্রেজেন্ট করতে হবে, আপনি কি করেছেন সেটা তাকে দেখাতে হবে। এবং এক্ষেত্রে আপনারা যে সিমুলেশন ওয়ার্ক গুলো করবেন, সেই সিমুলেশন গুলো আপনাদের ল্যাপটপে রেডি থাকতে হবে। লাইক অনেক সময় যেটা হয় যে কোনো একজন এটিসি হয়তো আপনাদের রেজাল্ট নিয়ে কোনো একটা কনফিউশন হচ্ছে, সো তিনি সেই মোমেন্টে আপনার সিমুলেশনটা দেখতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে যেন সিমুলেশনটা আপনার কাছে রেডি থাকে, আপনি যেন ওই মোমেন্টেই তাকে সিমুলেশনটা রান করিয়ে দেখাতে পারেন। সেই জন্য আপনাদেরকে প্রত্যেকের প্রেজেন্টেশনের দিন প্রত্যেকের জন্য একটা টেবিল অ্যাসাইন থাকবে। সেই টেবিলে আপনারা যাতে করে আপনাদের ল্যাপটপ ইউজ করতে পারেন সেই প্রপার যে সেটিংস গুলো সেখানে করা থাকবে, মাল্টি প্লাগ থেকে এভরিথিং সেখানে দেওয়া থাকবে। সো দেয়ার শুড বি আ ল্যাপটপ, যেখানে আপনারা আপনাদের সিমুলেশন গুলো রান করে দেখাতে পারবেন যদি কোনো এটিসি দেখতে চান। আর যে পোস্টারটা আপনারা হ্যাং করবেন, সেই পোস্টারটা প্রিপারেশনের গাইডলাইনটা হচ্ছে এই ফাইলে দেয়া আছে। তো এখানে আপনাদের একটা আপনাদের যে প্রজেক্ট টাইটেলটা, সেই প্রজেক্ট টাইটেল থাকবে, আপনাদের গ্রুপ মেম্বারদের নেম ইনফরমেশন, এই জিনিসগুলো থাকবে। তো এক্ষেত্রে আমরা বলছি না আপনাদেরকে এটিসির নাম, অনেকে যেটা করেন যে এটিসির নামও অ্যাড করতে যে বা এটিসি অ্যাফিলিয়েশন অ্যাড করতে যে অনেকটা স্পেস চলে যায়। দ্যাটস নট নেসেসারি। এখানে প্রজেক্টটা আপনার, সো দেয়ার শুড বি ইউর নেমস অ্যান্ড ইনফরমেশন ফার্স্ট। ঠিক আছে? আপনি আপনার এটিসির নাম দিবেন কি দিবেন না সেটা আপনি আপনার এটিসির সাথে কনসাল্ট করে নেবেন, কিন্তু সেখানে যেন অবশ্যই আপনাদের নামের ইনফরমেশন গুলো থাকে, আপনাদের মেম্বারদের ইনফরমেশন গুলো যাতে করে থাকে, আপনাদের প্রজেক্ট টাইটেলটা যেন থাকে, আপনাদের গ্রুপ নাম্বার, এই জিনিসগুলো সেখানে মেনশন থাকতে হবে। এবং এখানে যে পয়েন্টগুলো অ্যাড করা আছে
লাইক প্রবলেম স্টেটমেন্ট, ব্যাকগ্রাউন্ড রিসার্চ, এই জিনিসগুলো বেসড অন ইউর সিও। ঠিক আছে, এফআইজিপি অ্যাকচুয়ালি যেই যে সিও গুলো কভার করতে হবে তার উপর বেস করে এই পয়েন্ট গুলো লেখা আছে। সো মোরলেস এই পয়েন্ট গুলো বা এই রিলেটেড ইনফরমেশন গুলো আপনার পোস্টারে থাকতে হবে। স্টিল আপনারা যখন পোস্টার প্রিপেয়ার করবেন, ইউ শুড কনসাল্ট ইউর এটিসি উইথ ইউর পোস্টার। ঠিক আছে, আপনার পোস্টারে আপনি কি পয়েন্ট অ্যাড করবেন, কি অ্যাড করবেন না, আপনার এটিসি কোনটা চাচ্ছেন, আপনার এটিসি কোন পয়েন্টটাকে অ্যাপ্রুভ করছেন, সেগুলো অবশ্যই অবশ্যই ডিসকাস করে নেবেন বিফোর প্রেজেন্টেশন। এই কাজটা আমরা বারবার দেখে আসছি। যেটা করে সবাই, আগের রাতে পোস্টার ডিজাইন করে এমন সময় এটিসির এই কমপ্লেনটা কিন্তু আমরা পেয়েছি যে এটিসি কে আপনারা সন্ধ্যা 7টা 8টার পরে দেখা যায় যে মানে আপনার পরের দিন 12টায় প্রেজেন্টেশন, আপনি যদি আগের দিন রাত 8টা 9টায় আপনার এটিসির কাছে পোস্টারটা সেন্ড করেন টু কারেকশন, ইট ইজ ডিফিকাল্ট ফর দেম, রাইট? সবাই তো ওই সময় ফ্রি থাকেন না যে আপনার প্রজেক্ট, আপনার পোস্টারটা ওই সময় কারেকশন করে দিবেন। সো আপনার মাথায় থাকতে হবে যে বিফোর ওয়ান ডে আই হ্যাভ টু শো মাই এটিসি, at least before one day you have to show your ATC your poster, and তখন যদি তারা কোনো কারেকশন করে দেয় সেটা আপনি কারেকশন করবেন, করে ফাইনালি আপনারা পোস্টার প্রিন্ট আউট করবেন। বা এই এটা আগের রাত 9টা 8টা 9টার সময় আপনি এটিসি কে দিবেন, কারেকশন করে দিবে সেই আশায় বসে থাকবেন না। কারণ আপনাদের এটিসি দেরও মানে যারা টিচার আছেন, আমাদের রেসপেক্টেড ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, সবারই কোনো না কোনো কাজ থাকে। ঠিক আছে, তো ওই রাত আগের রাতে 9টায় দিলেই দেখে দিতে পারবেন, এটা কিন্তু কনফার্ম না। এবং সবাই আরেকটা যে কাজটা ভুল করে, যেদিন যদি 12টায়, আপনি পোস্টারটাকে আগের রাতেই প্রিন্ট করে রেডি করে রাখবেন। অনেকেই যেটা করেছে, লাস্ট 1-2 সেমিস্টারে দেখেছি, সকালবেলা পোস্টার প্রিন্ট করার জন্য ওয়েট করে, বাট অ্যাট দ্যাট মোমেন্ট স্ক্রিনটা নষ্ট হয়ে যেতে পারে, রাস্তায় কোনো একটা ইনসিডেন্ট হতে পারে। তো সেক্ষেত্রে আপনার পোস্টারটা কিন্তু সেখানে থাকছে না, আপনি কিন্তু প্রপার টাইমে আপনার পোস্টার প্রেজেন্ট করতে পারছেন না। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি মাথায় রাখবেন। আগের দিনই যাতে আপনাদের পোস্টার ফাইনাল প্রিন্ট নিয়ে রাখবেন, এটিসি থেকে আগেই কারেকশন গুলো করিয়ে রাখবেন, এবং এখানে আপনাদের বেসিক পোস্টারটা কেমন হতে পারে তার গাইডলাইনটা দেওয়া আছে, কি থাকবে কি থাকবে না। এখানে পোস্টারের সাইজও বলা আছে, এনাফ পেপার ইউজ করবেন। আচ্ছা, আর যেটা হচ্ছে মানে নর্মালি আপনাদেরকে যে দেওয়া আছে সেগুলো ফলো করে করে আপনারা পোস্টারে বিভিন্ন পয়েন্ট গুলো অ্যাড করবেন। ওকে, এবং আমরা এনকারেজ করি যে এটা যেন ল্যান্ডস্কেপ হয়। ঠিক আছে, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে যেন পোস্টারটা হয়, আমরা কিন্তু সেটাই বলে আসছি। স্টিল আমরা পোর্ট্রেট ওরিয়েন্টেশনেও দেখতে পাই, বাট পোর্ট্রেট ওরিয়েন্টেশন এখন ওয়ার্ল্ড ওয়াইড যে প্র্যাকটিসটা চলছে সেটা কিন্তু ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। আর এবং ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনের ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি অনেক স্পেস পাবেন, অনেক টেক্সট অ্যাড করার, যেটা পোর্ট্রেটে অ্যাকচুয়ালি পাওয়া যায় না। সেই জন্যই আমরা আপনাদেরকে মানে এনকারেজ করছি যে আপনারা পোস্টার করার সময় ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনটা ইউজ করবেন। স্টিল ফার্দার যত অ্যানালাইসিস আছে পোস্টার নিয়ে, আপনাদের কোনো যদি কনফিউশন থাকে, ইউ ক্যান কনসাল্ট উইথ ইউর এটিসি, দে উইল গাইড ইউ। সো কারো যদি পোস্টার রিলেটেড কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। কারো কোনো ধরনের কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। সবাই সব বুঝতে পেরেছেন, ভেরি গুড। ফাইনালি হচ্ছে আপনাদেরকে
যখন আপনারা পোস্টারটা প্রেজেন্ট করবেন, তো কোন কোন ক্রাইটেরিয়ার উপরে আপনাদের প্যানেল আপনাদেরকে মার্ক করবে। ঠিক আছে, এই যে এখানে সেই রুব্রিক্স গুলো দেওয়া আছে। নাম্বার ওয়ান, actually totally 15 marks থাকবে in your APC panel hand. তো সেক্ষেত্রে আহ, এই পয়েন্টগুলো আপনারা মাথায় রাখবেন যে এই পয়েন্টের উপর আপনাকে প্যানেল মার্কিং করছেন। নাম্বার ওয়ান, ডেপথ অফ কন্টেন্ট, ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস। তো সেখানে আপনি ডিজাইন গুলো যে দিচ্ছেন সেগুলো প্রপারলি অবজেক্টিভ স্পেসিফিকেশন অনুযায়ী আছে কিনা, সেখানে আপনি অনলাইনে ডিজাইনের পারফরমেন্স অ্যানালাইসিস করেছেন কিনা, অপটিমাইজেশন করেছেন কিনা, তার উপরে 5 মার্কস। ইউজেস অফ ইঞ্জিনিয়ারিং টুল, যে বিভিন্ন ধরনের সলিউশন গুলোকে অ্যানালাইসিস করার জন্য যে ইঞ্জিনিয়ারিং টুলস গুলো ইউজ করছেন সেগুলো প্রপার কিনা, বা যে সিমুলেশন গুলো অল্টারনেটিভ পারফরমেন্সের জন্য আপনি দেখছেন সেগুলো অ্যাকচুয়ালি কোনো সেন্স মেক করছে কিনা। জাস্ট আপনি র্যান্ডম কোন একটা সিমুলেশন রান করে দিলেন, সেটা আপনার প্রজেক্টের সাথে কোনোভাবে কানেক্টেডই না। তো এগুলো যাতে না হয়, এগুলো হলে কিন্তু আপনাদের অটোমেটিক মার্কস কমে যাবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড এথিক্যাল কনসিডারেশন, এই প্রত্যেকটা জিনিসের উপর বেস করে সেখানে 3 মার্কস থাকবে। তো আপনারা প্রপারলি কাজ করেছেন কিনা, আপনাদের প্রজেক্টটা প্রপারলি প্ল্যান কিনা, আপনারা এথিক্যাল কনসিডারেশন গুলো ঠিক মতো নিয়েছেন কিনা, আপনারা ফিনান্সিয়াল যে অ্যানালাইসিস গুলো সেগুলো করেছেন কিনা, বাজেট অ্যানালাইসিস গুলো করেছেন কিনা, সেটার জন্য এখানে 3 মার্কস। অ্যান্ড ফাইনালি, আপনারা যে প্রেজেন্টেশন দিচ্ছেন, পোস্টারের যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো প্রপারলি আছে কিনা, আপনি আপনার প্যানেলকে প্রপারলি আপনার প্রজেক্টটাকে এক্সপ্লেইন করতে পারলেন কিনা, তার কোশ্চেনটাকে কতটুকু ডিফেন্ড করতে পারছেন, এই জিনিসগুলোর উপর বেস করে থাকে আমাদের 3 মার্কস। তো টোটালি প্রেজেন্টেশনের উপর থাকে হচ্ছে 15 মার্কস। আপনাদের যে এটিসি প্যানেল মেম্বার্সরা থাকবেন তারা হচ্ছে আপনাদেরকে 15-এ মার্কিং করছে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু আমাকে বলতে পারেন। আপনাদের যে গুগল ড্রাইভ শেয়ার করব, সেখানে আরো দুটো ফাইল পাবেন। একটা হচ্ছে যে লগবুক জার্নাল, যেখানে হচ্ছে আপনারা আপনাদের নিয়মিত অ্যাক্টিভিটিস গুলো এখানে নোট ডাউন করবেন। ঠিক আছে, এটা অলরেডি আপনারা একবার করে এসেছেন, এখন আবার প্রপারলি কে কোন কাজ করছেন সেটা এই লগবুকটা যেন প্রপারলি মেনটেন করা হয়। ঠিক আছে, লগবুকটা প্রপারলি মেনটেন করবেন। এবং অ্যানাদার থিং যেটা হচ্ছে আপনাদের ফাইনাল যে ডিজাইন রিপোর্টটা থাকবে, সেই রিপোর্টেরও একটা স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, রিপোর্টের ওভারঅল একটা স্ট্রাকচারও এখানে দেওয়া আছে। এই জিনিসগুলো ফলো করে আপনাকে রিপোর্টটা প্রিপেয়ার করতে হবে। লাইক একদম প্রথম থেকে যদি আমি বলি, এখানে কভার পেজে আপনাদের মেইন ইনফরমেশন, কবে সাবমিশন করছেন সেটা থাকবে, টেবিল অফ কন্টেন্ট থাকবে যে কোথায় কি লিখছেন, প্রজেক্টের টাইটেল, ব্যাকগ্রাউন্ড রিসার্চ অ্যান্ড সার্ভে, কি কি অ্যানালাইসিস আপনি করে রিসার্চ করলেন, সেখান থেকে কি কি প্রবলেম গুলো পাচ্ছেন, দেন ইওর অবজেক্টিভ স্পেসিফিকেশন রিকোয়ারমেন্ট, এগুলো অলরেডি আপনারা পিকে করে এসছেন। এখানে এসে আপনারা মাল্টিপল ডিজাইন অ্যাপ্রোচ গুলো সেটার প্রপার অ্যানালাইসিস গুলো করছেন, সেটাকে আগে জাস্ট আপনারা প্রপোজ করেছিলেন, আর এখানে হচ্ছে আপনাকে এই ডিজাইন অ্যাপ্রোচ গুলো এক্সপ্যান্ড করে লিখতে হবে, যেটা কোন রিকোয়ারমেন্ট গুলো কি কি, এটা আপনি কিভাবে অ্যানালাইসিস করছেন সেই জিনিসগুলো। Then selection of modern engineering and IT software করছেন, functional verification of multiple design solution, এই যে প্রত্যেকটা ডিজাইন সলিউশনের জন্য যে অ্যানালাইসিস গুলো করলে সেটা রেজাল্টের একটা সামারি, যে কি কি পারফরমেন্স পাচ্ছেন। Then analyze multiple design solutions to find the optimal solution, যে দুটা বা তিনটা ডিজাইন অ্যাপ্রোচ নিলেন,
সেখানে কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে এখন আপনি অপটিমাম সলিউশনটাকে ফাইন্ড আউট করছেন সেটা এখানে আসবে। প্রজেক্টের প্ল্যানিং, জ্ঞান চার্ট, কিভাবে আপনি টাইমিং গুলোকে ফিক্স করেছেন, টাইমটাকে ডিভাইড করেছেন, সেই জিনিসগুলো। বাজেট, there should be the budget for each and every approach. Expected impact of optimum design solutions, the ethical consideration, risk management, report summary, and finally, this three changes, and also the reference. Morally, এটাই হচ্ছে আপনাদের প্রজেক্ট রিপোর্টের একটা টেমপ্লেট দেওয়া। টেমপ্লেটটা ফলো করে আপনারা হচ্ছে আপনাদের ডিজাইন রিপোর্টটাকে প্রিপেয়ার করবেন। So more or less, this was the all the things. Still, আপনাদের যদি কোনো কনফিউশন হয় আমাকে বলতে পারেন। আপনাদের জন্য যেহেতু পোস্টার একটা নতুন ব্যাপার, সো পোস্টার রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। পোস্টার রিলেটেড কোনো যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন নেই নাকি সবাই ঘুমাচ্ছে? No, ma'am. No, ma'am. বুঝছেন না, সেটা ভালো, বাট যেটা বললাম যে ইম্পর্টেন্ট ডেট গুলো অ্যাকচুয়ালি মাথায় রাখবেন, ঠিক আছে? ইম্পর্টেন্ট ডেট গুলো মাথায় রাখতে হবে। শেষে এসে আপনারা আবার বললেন না যে ইম্পর্টেন্ট ডেট গুলো আমরা জানি না। আমি কিন্তু মেনশন করে দিয়েছি। প্লাস গুগল যে ক্লাসরুমে একটু পরে আপনারা একটা পোস্ট পেয়ে যাবেন যেখানে আপনাদের এই ড্রাইভের লিঙ্কটা শেয়ার করা থাকবে। যে ড্রাইভে এই নেসেসারি ডকুমেন্ট গুলো সব আছে। যখনই প্রয়োজন হবে আপনারা এই ডকুমেন্ট গুলো দেখে নিতে পারেন। অ্যাডিশনালি প্রত্যেকটা ডেটও সেখানে মেনশন করা থাকবে। লাইক আপনাদের জন্য এফআইডিপি টিতে তিনটা মেইন ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে প্রোগ্রেস প্রেজেন্টেশন, যেটা হচ্ছে মিড উইকের আগে, মিডের আগে আপনাদের জন্য 1 উইক একটা টাইমলাইন সেট করা আছে। সেই টাইমলাইনের ভিতরে আপনারা আপনাদের এটিসির সাথে কনসাল্ট করে একটা ডেট ফিক্স করে নেবেন। দেন আপনাদের ফাইনাল যে পোস্টার প্রেজেন্টেশন সেটা হবে অগাস্টে 27। ঠিক আছে, অগাস্টে 27। টাইম উইল বি মোস্ট প্রবাবলি ফ্রম 12 to 3, 12টা থেকে 3টা, এটাই মোটামুটি থাকে। তো সেই দিন আপনাদেরকে আপনাদের পোস্টার রেডি রাখতে হবে, আপনাদের সিমুলেশন গুলো রেডি রাখতে হবে ফর ইচ অ্যান্ড এভরি টেবিল। Each and every group there will be a table assigned. Okay. So আর হচ্ছে ফাইনালি আপনারা সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে আপনাদের যে প্রজেক্ট রিপোর্টটা আছে, ফাইনাল প্রজেক্ট রিপোর্ট, সেটাকে সাবমিট করবেন। তো সবার কাছে কি ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? No, ma'am. Okay, then we can conclude. So আপনাদের যদি ফার্দার আর কোনো কোশ্চেন থাকে, you can always reach me. You can consult with your ATC and any other members of the FIGC committee also. Yes, ma'am. So thank you for joining the session and all the best for your FYDP teacher. Thank you. Assalamu alaikum, miss. আসসালামু আলাইকুম। Assalamu alaikum.